মাই ডিয়ার স্টুডেন্টস, আমি হলাম তোমাদের প্রীতম স্যার। স্বাগত ম্যাথ একাডেমি বাই প্রীতম স্যার চ্যানেলে। তোমরা যারা মাধ্যমিক 2026-এ জীবন বিজ্ঞানের জন্য সত্যিই সিরিয়াস প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব পর্ষদের টেস্ট পেপারে 318 নম্বর পৃষ্ঠার একদম বোর্ডের প্যাটার্ন অনুযায়ী লাইন বাই লাইন সম্পূর্ণ সলিউশন। এই পেজ থেকে প্রশ্ন এলে কিভাবে লিখলে পুরো নম্বরটা নিশ্চিত করা যায়, সেই বিষয়টা আজকের আমরা বুঝিয়ে দেব আমি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এখনই সাবস্ক্রাইব করো ম্যাথ একাডেমি বাই প্রীতম স্যার। চলো শুরু করি। 1.1 কি বলছে? নিচে সঠিক জোড়াটি চিহ্নিত করো। অপশান গ থাইরক্সিনের সঙ্গে গলগণ্ড, এটা হবে সঠিক। 1.2-এ দেখো নিচের কোনটি জন্মগত প্রতিবর্তকিয়া, এটা হবে শিশুদের স্তন্যপান। পরবর্তী প্রশ্ন দেখো 1.3-এ কি বলছে? নিচের কোন জোড়াটি সঠিক, এটা হবে ইউগ্লিনার সাথে ফ্লাজেলা। 1.4-এ কি বলছে? নিচের সঠিক জোটটি হলো পত্রজ মুকুলের সঙ্গে পাথরকুচি। 1.5-এ দেখো একটি সপুষ্পক উদ্ভিদের 2n = 18 হলে ডিম্বাণু নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হবে 9টা। 1.6-এ মানব বিকাশের যে দশায় প্রাথমিক ও গৌণ যৌন অঙ্গ ও গৌণ চরিত্রে বিকাশ ঘটাতে শুরু করে সেটা হবে বয়ঃসন্ধি। 1.7-এ একটি সাদা গিনিপিগের সঙ্গে একটি সংকর কালো গিনিপিগের সংকরায়নে কত শতাংশ সাদা গিনিপিগ সৃষ্টি হবে? এটা চেকার বোর্ড করে তোমরা দেখে নিতে পারবে 50%। 1.8-এ কি বলছে? মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি হলো অপশান খ XX XY পদ্ধতি। 1.9-এ কি বলছে? মানুষের বৈশিষ্ট্য হিসাবে নিচের কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? এটা হবে ক সংযুক্ত কানের লতি। পরবর্তী প্রশ্ন কি বলছে? 1.10-এ ক্যাকটাসের পাতা রূপান্তরিত হয় পত্রকণ্টকে উপযুক্ত কারণ কোনটা? এটা হবে ক এর অপশানটা, বৃষ্টি বিরল অঞ্চলে বাষ্পমোচন রোধ করা। পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন বলছে হৃৎপিণ্ডের গঠনগত বিবর্তনে পর্যায়ক্রমিক ধারাটি হবে গ এর অপশানটা, মাছ থেকে উভচর, তারপর সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী। 1.12 নিম্নলিখিত কোন জোড়াটি সমসমস্ত অঙ্গ হতে পারে না? এটা হবে ঘয়েরটা, পতঙ্গের ডানা ও বাদুড়ের প্যাটাজিয়াম। 1.13 দেখো এশিয়ান সিংহ প্রকল্প রয়েছে কোথায়? গুজরাটের গির অরণ্য। পরবর্তী প্রশ্ন দেখো 1.14-তে কি বলছে? নিম্নলিখিত ও কোনটা ইনসিটু সংরক্ষণ? এটা হয়ে যাবে ন্যাশনাল পার্ক। এই 1.15 কোশ্চেনের উত্তরটা তোমাদের বইয়ে কিন্তু ভুল দেওয়া রয়েছে, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের ঠিক করে নেওয়ার জন্যই তোমরা এই ভিডিওটা দেখতে এসেছো। চলো প্রশ্নটা কি বলছে? নিম্নলিখিত কোনটি ইন্দো বার্মা হটস্পটের এন্ডেমিক প্রজাতি নয়? এটা হবে নাইথেরন। এখনো পর্যন্ত যদি ভিডিওটা লাইক না করে থাকো, অবশ্যই লাইক করে নেবে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমি আসছি। 2.1-এ কি বলছে? বলছে যে উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটা হবে সাইটোকাইনিন। 2.2 মাইটোসিসের ড্যাশ দশায় ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে, এটা হবে মেটাফেজ দশায়। 2.3-এ কি বলছে? বড় হাতের ওয়াই বড় হাতের ওয়াই ছোট হাতের আর বড় হাতের আর বড় হাতের আর বিশুদ্ধ কিন্তু ড্যাশ সংকর, এটা হয়ে যাবে বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের আর ছোট হাতের আর। আচ্ছা, 2.4-এ বলছে ল্যামার্ক জৈব বিবর্তন সম্পর্কিত মতবাদ ড্যাশ গ্রন্থে প্রকাশ করেছে, এটা হবে ফিলোসফিক জুওলজিক। 2.5-এ বায়ু দূষণ ড্যাশে ক্যান্সারের একটি কারণ, ফুসফুসে ক্যান্সারের একটি কারণ। বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ হলো সুন্দরবন। পরবর্তী প্রশ্নে আসছি, দেখো কি বলছে? বলছে যে নিচের বাক্যগুলি যাচাই করে সত্য মিথ্যা লিখতে বলেছে। মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি, একদম সত্য। তারপরের প্রশ্ন কি বলছে? বলছে যে কেমোনাস্টি চলনে উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ, একদমই। 2.9-এ ফ্ল্যাজেলাযুক্ত রেণুকে অচল রেণু বলে না, এটা ভুল। পরবর্তী প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জমিতে উৎপন্ন উদ্ভিদগুলো জিনোটাইপ বলে দিয়েছে, এটা একদম ঠিকঠাক বলেছে। 2.11 দেখো মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে, এটা ভুল। 2.12 জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়, এটা ঠিক। ডান দিক বাম দিক মেলানো দেখো, এক্সটেন্সর পেশিটা কোনটা হবে? টাইসেপ্সটা হবে।
2.14তে কি বলছে? দ্বিবিভাজন, দ্বিবিভাজন হবে অ্যামিবা। তারপর হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্টটা হবে উদ্ভিদ সাইটোকাইনেসিস। মানুষের নিষ্ক্রিয় অঙ্গ হয়ে যাবে ককসিস। 1:2:1 কার সঙ্গে সম্পর্কিত? জিনোটাইপ অনুপাতের সঙ্গে সম্পর্কিত। 2.18 বৃত্তিগত রোগ হয়ে যাবে অ্যানথ্রাকোসিস। ওকে, এর পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্নে আমাদের হচ্ছে 2.19 দাগ স্টার্ট হচ্ছে। 2.19 কি বলছে? বৈসাদৃশ্যটাকে বেছে নিতে বলছে। এখানে থাইরক্সিনটা উত্তর হয়ে যাবে। তার কারণ কি? অক্সিন, জিবব্যারেলিন আর সাইটোকাইনিন সবকটা হচ্ছে উদ্ভিদ হরমোন, আর এটা হচ্ছে কি? প্রাণী হরমোন। 2.20তে কি বলছে? বায়োজেনেটিক সূত্রটা কোন বৈজ্ঞানিকের সৃষ্টি? এটা হয়ে যাবে হেকেল। 2.21 দেখো, বলছে প্রথম শব্দটা বুঝে দ্বিতীয় শব্দটা লিখতে বলছে। থাইমিন যদি ডিএনএর মধ্যে থাকে তাহলে ইউরাসিল আরএনএর মধ্যে রয়েছে। অ্যালিল কাকে বলে? একজোড়া সমসমস্ত ক্রোমোজোমের একই বিন্দুতে অবস্থিত সম বা বিষম বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিন জোড়াকে পরস্পরের অ্যালিল বলা হয়। পরবর্তী প্রশ্ন আসছে। পরবর্তী প্রশ্ন কি বলছে? নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেটাকে চিহ্নিত করতে বলেছে। চিড়িয়াখানা, এক্সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন, ক্রায় সংরক্ষণ। সবকটা কি এক্সিটু সংরক্ষণের মধ্যেই পড়ে তোমাদের। 2.24 কি বলছে? পুরুষদের হেটারোগ্যামিক বলা হয় কেন? তার কারণ পুরুষরা এক্স এবং ওয়াই যুক্ত গ্যামেট উৎপন্ন করতে পারে, এই জন্য। তারপরে 2.25 বিওডি বলতে কি বোঝো? বিওডি বলতে অণুজীব দ্বারা জীবজ বস্তুর বিয়োজনের ফলে জলাশয়ে উদ্ভূত হওয়া অক্সিজেনের ঘাটতিকেই বিওডি বলবো আমরা। পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণীকে কি বলা হয়? এটাকে হয়ে যাবে মেনিনজেস। এখনো পর্যন্ত আমার ভিডিওটা যদি লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর প্রয়োজনে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে। ওকে, চলো এবারে আমরা বিভাগ গ এর সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি নিয়ে চলে এসেছি, একে একে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে যে ফটোট্যাকটিক চলন উদাহরণ সহ বুঝিয়ে দিতে বলেছে। ফটোট্যাকটিক চলনের সংজ্ঞা বলছে আলোর উদ্দীপকের প্রভাবে যখন সমগ্র উদ্ভিদ বা উদ্ভিদের কোনো অঙ্গাণু স্থান পরিবর্তন ঘটে তখন সেটাকে ফটোট্যাকটিক চলন বলবো আমরা। এটা হচ্ছে এক ধরনের ট্যাকটিক চলন। ওর সঙ্গে উদাহরণটা কি দিয়েছি আমি? উদাহরণটা দিয়েছি ট্রাইডোসোমোনাস আর ভলবক্স নামক এককোষী শৈবাল আলোর উৎসের দিকে ধাবিত হয়। আর একটা দিয়েছি শৈবালের জুস্পোর ও গ্যামেট আলোর উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে। এই দুটো উদাহরণ দিলেই যথেষ্ট হবে। পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে যে জিবব্যারেলিন হরমোনের দুটি গুরুত্ব লেখো। জিবব্যারেলিন হরমোনের প্রথম গুরুত্বের মধ্যে প্রথম পড়ছে যে বীজের সুপ্ত দশা ভঙ্গ করে। আর ওর পরবর্তী পয়েন্টটা আমি দিয়েছি যে পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ও উদ্ভিদের বৃদ্ধি। এই দুটো পয়েন্ট লিখলে তোমাদের 2-এ 2 দিতে কোনো স্যারই আটকাতে পারবে না। তোমরা 2-এ 2 সম্পূর্ণ মার্কসটা পাবে। প্রয়োজনে তোমরা কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠা স্লাইডের কিন্তু তোমরা স্ক্রিনশট নিতে ভুলবে না একদমই। চলো পরবর্তী প্রশ্নে আসছি। সাইন্যাপস বা স্নায়ুসন্ধিতে নিউজ ট্রান্সফরমারের ভূমিকা জানতে চেয়েছে আমাদের এখানে। এখানে প্রথম পয়েন্টটা বলছি যে রাসায়নিক বার্তা প্রেরণ করে, আর আরেকটা বলছে যে উদ্দীপনা বা নিরোধ করে। ওকে, পরবর্তী প্রশ্নে আমি আসছি, প্রয়োজনীয় স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলছে যে মাছের সন্তরণে মায়োটম পেশির ভূমিকা। এটা তোমাদের টেক্সট বুকে রয়েছে। দেখো কি বলছে? বলছে যে মাছের মেরুদণ্ডের দুই পাশে সারিবদ্ধভাবে সাজানো ভি আকৃতির মায়োটম পেশিগুলি মাছের সাঁতারে প্রধান ভূমিকা পালন করে। মাছ যখন সাঁতার কাটে তখন তার দেহের একদিকে মায়োটম পেশিগুলি সংকুচিত হলে অন্যদিকে পেশিগুলো প্রসারিত হয়। পেশির এই পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে মাছের মেরুদণ্ডের দুই পাশে পর্যায়ক্রমিকভাবে আন্দোলিত হয় এবং ল্যাজটি জলের ওপর বল প্রয়োগ করে। এই পার্শ্বীয় আন্দোলনের ফলে জলে একটি সম্মুখীন চাপের সৃষ্টি হয় যা মাছকে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। মূলত মায়োটম পেশি কারণেই মাছ জলের ঢেউয়ের মতো ছন্দময় গতিতে চলতে পারে। এইটুকুনি লিখলেই তোমাদের জন্য যথেষ্ট হবে। চলো পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন বলছে যে উদ্ভিদ কোষ বিভাজনে বেম বা স্পিন্ডল কিভাবে সৃষ্টি হয়। কি বলছে যে উদ্ভিদ কোষে প্রাণীদের মতো সেন্ট্রিওল থাকে না, তাই এদের বেম গঠনে কিছুটা হয় ভিন্ন। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে উপস্থিত অ্যানাস্ট্রাল অনুশোভন নালিকা বা মাইক্রোটিউবিউলসগুলো কি হয়? প্রোমেটাফেজ দশায় একত্রিত হয়ে ঘনীভূত হয়। এই হচ্ছে মাইক্রোটিউবিউলসগুলো কোষে দুই মেরুতে বরাবর বিন্যস্ত হয়ে তন্তুর মতো গঠন করে, যা শেষ পর্যন্ত বেম বা স্পিন্ডল গঠন করে। যেহেতু এই প্রক্রিয়া সেন্ট্রিওল ও অ্যাস্ট্রাল রশ্মি ব্যবহৃত হয় না, তাই একে
অ্যানাস্ট্রাল বেম বলা হয়। ওকে, এইটুকুনি লিখলেই কিন্তু যথেষ্ট হবে তোমাদের উত্তর। পরবর্তী প্রশ্ন আসছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে কোর্কোদ্গম উদাহরণ সহ বুঝিয়ে দিতে বলেছে আমাদের এখানে। দেখো এখানে কিন্তু যে কোর্কোদ্গম প্রক্রিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে বলেছে। কি বলছে? এই পদ্ধতিতে জনিত্রী উদ্ভিদে বা প্রাণীর দেহের বাইরে এক বা একাধিক কুঁড়ির মতো উপবৃদ্ধি বা কোরকের সৃষ্টি হয়। এই কোরকটা ধীরে ধীরে পুষ্টি সংগ্রহ করে বৃদ্ধি পায় এবং একসময় মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন অপত্য হিসাবে জীবন ধারণ করতে শুরু করে। উদাহরণ দেখো, এখানে প্রথম উদাহরণটা দিয়েছি ইস্ট, দ্বিতীয় উদাহরণ দিয়েছি হাইড্রা। এই দুটো উদাহরণ লিখলেই তোমাদের হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 3.7, কোষীয় বিভাজন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ এই কারণেই, দেহের আকার ও আয়তন তাকে বৃদ্ধি করবে। যদি কোষীয় বিভাজন না হয়, একটা শিশু থেকে একটা প্রাপ্তবয়স্ক, দুজনের মধ্যে ডিফারেন্স তো বোঝা যাচ্ছে কীভাবে, তাদের হাইট থেকেই তো মোটামুটি। ক্ষয়পূরণ ও টিস্যু যদি কোথাও কেটে যায় বা কোথাও আঘাত লাগে, কি হবে? সেই জায়গাটা ক্ষয়পূরণ হবে। যদি না হতো তাহলে কি হবে? ক্ষয়পূরণ হবে না, ফলে সেই কাটা অংশটা থেকেই যাবে। পরবর্তী প্রশ্ন কি দেখো, ইমাস্কুলেশন। এই প্রশ্নটা কিন্তু আমি অনেক জায়গায় পেয়েছি এবং এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। দেখো ইমাস্কুলেশন জিনিসটা কি বলছে, উভলিঙ্গ ফুলের প্রজনন ক্ষমতা অক্ষুণ্ণ রেখে ফুলটির ফোটার আগে সাঁড়াশি বা চিমটার সাহায্যে ফুল থেকে পুংকেশর বা পরাগধানী সরিয়ে ফেলার পদ্ধতিকে ইমাস্কুলেশন বলে। এটা মূলত কৃত্রিম পরাগযোগের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ওর উদ্দেশ্যটা কি, ইমাস্কুলেশন ওইটুকুনি লিখলে তো হবে না, ওর সঙ্গে কিন্তু তোমাদের এর উদ্দেশ্যটাও যোগ করে দিতে হবে। উদ্দেশ্য হচ্ছে স্বপরাগযোগটাকে রোধ করা, আর সংকরায়ন মানে নির্দিষ্ট উন্নত বৈশিষ্ট্য পরাগরেণু ব্যবহার করে নতুন প্রকরণ বা হাইব্রিড জাতের উদ্ভিদটাকে সৃষ্টি করা। ওকে, পরবর্তী প্রশ্ন 3.9 কি বলছে? বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর ছোট হাতের আর জিনোটাইপযুক্ত গিনিপিগের জননকোষের কয় প্রকার ও কী কী গ্যামেট উৎপন্ন হতে পারে? একটা গ্যামেট হতে পারে বড় হাতের বি, বড় হাতের আর, ওর সঙ্গে বড় হাতের বি ছোট হাতের আর, ওর সঙ্গে ছোট হাতের বি বড় হাতের আর, আর একটা কি হতে পারে? দুটোই ছোট হাতের বি আর আর হতে পারে। পরবর্তী প্রশ্ন আসছে, এই প্রশ্ন এই রকম টাইপের প্রশ্ন মাধ্যমিকে আসার চান্সেস হাই, হাই চান্সেস। বলছে কি, ট্রাফিক পুলিশ নিযুক্ত করার পূর্বে তাদের বর্ণান্ধতা পরীক্ষা করা অত্যন্ত জরুরি কেন? প্রথম পয়েন্টটা কি বলছে? ট্রাফিক সিগন্যালের শনাক্তকরণ। যদি সেই ট্রাফিক পুলিশ যদি না ট্রাফিক সিগন্যালটা বুঝতে পারে, তাহলে কি হবে? লাল হলুদ সবুজগুলো যদি ঠিকঠাক না করতে পারে, তাহলে কি উল্টোপাল্টা সিগন্যাল দিয়ে দেবে, ফলে কি হবে? দুর্ঘটনা ঘটবে। তাহলে কি বলছে? দুর্ঘটনা রোধ ও জননিরাপত্তা, এই দুটো পয়েন্টই তোমাদের জন্য যথেষ্ট হবে। প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী প্রশ্ন আসছি, বলছে যে তোমার পাঠিত দুটি প্রাণীর মধ্যে আচরণগত অভিযোজন দেখা যায়, দুটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য লিখতে বলেছে তোমাকে। দেখো প্রথমটা বলছি আমি যে পড়েছি কোনটা, শিম্পাঞ্জির সম্পর্কে, আরেকটা কোনটা, মৌমাছির সম্পর্কে। শিম্পাঞ্জির অভিযোজনগত বৈশিষ্ট্য হাতিয়ারের ব্যবহার। এরা উই পোকার শিকারের জন্য গাছের সরু ডাল ব্যবহার করে এবং শক্ত ফলের খোসা ভাঙার জন্য পাথরকে হাতুড়ি হিসাবে ব্যবহার করে। ঔষধি গাছের ব্যবহার, অসুস্থ হলে এরা কিছু ভেষজ উদ্ভিদ খেয়ে এরা কি করে? নিজেদের রোগটাকে নিরাময় করে। আর মৌমাছির অভিযোজন, মৌমাছিরা কিভাবে নিজেদেরকে অভিযোজন করেছে? দুটো নৃত্যের মাধ্যমে খাদ্যের উৎসের সন্ধান দেয় এরা। প্রথম নৃত্যটা হচ্ছে ওয়াকটেল নৃত্য। খাদ্যের উৎস 100 মিটারের থেকে দূরে হলে শ্রমিক মৌমাছিরা ইংরাজির হচ্ছে কি 8 অক্ষরের মতো নাচে এবং অন্যান্য মৌমাছিদের খাদ্যের দূরত্ব ও অভিমুখটাকে জানায়। আর রাউন্ড নৃত্য বা নৃত্য, আর এটা কীভাবে হয়? খাদ্যের উৎস খুব কাছে থাকলে এটা বৃত্তাকারে নাচতে থাকে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো? এটাকে তোমাদের হচ্ছে শুধু সংজ্ঞা দিতে বলেছে, ওর সঙ্গে আমি আরও কিছু অ্যাড করেছি, তোমরা চাইলে অ্যাড নাও করতে পারো। এটা তোমাদের টেক্সট বুকে ভালো দেওয়া রয়েছে, যদিও আমি সহায়িকা বই থেকে নিয়েছি। এটা বোঝানোর মতো তেমন কিছু নেই, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে,
ওয়াকটেল নৃত্য ও চক্রাকার নৃত্যের মধ্যে তফাৎটা কি? আমি একেবারে পার্থক্য বসিয়ে দিয়েছি। ওয়াকটেল নৃত্য আর হচ্ছে চক্রাকার নৃত্যের মধ্যে পার্থক্য করে দিয়েছি। দূরত্ব প্রথমটা, ওয়াকটেল নৃত্যটা কি? 100 মিটারের থেকে বেশি হলে এই নাচটা দেখাবে। আর চক্রাকার নৃত্যটা কি? 100 মিটারের মধ্যে হলে এই নাচটা দেখা যাবে। আকৃতি কি? ইংরাজির 8 অক্ষরের মতো নাচবে। আর এটা কি? বৃত্তাকারে সম্পন্ন করবে এই নাচটা। সংকেত, এটি খাদ্যের দূরত্ব এবং সূর্যের সাপেক্ষে সঠিক দিক অভিমুখ নির্দেশ করবে। এটি মূলত খাদ্যের সান্নিধ্য নির্দেশ করে, তবে সুনির্দিষ্ট অভিমুখ নির্দেশ করে না। এই পার্থক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য। তফাৎ বলতে বলেছে, একেবারে আমি পার্থক্য আকারেই সাজিয়ে দিলাম তোমাদের জন্য। আবার কি চাইছো? যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটাতে অবশ্যই লাইক করে দেবে, আর কমেন্ট করতে একদম ভুলবে না। কিছুদিন ছাড়া ছাড়া যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আমি তাদের নাম উল্লেখ করে দেব। চলো পরবর্তী প্রশ্নে আসছি আমি। অম্লবৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলো উল্লেখ করো। অম্লবৃষ্টির ক্ষতিকারক প্রভাব হচ্ছে স্থাপত্য ও মার্বেলের ক্যান্সার, যেটাকে আমরা স্টোন ক্যান্সার বলি, আর বাস্তুতন্ত্র কৃষির ক্ষতি। এই দুটো পয়েন্ট লিখলেই তোমাদের জন্য যথেষ্ট হবে। বোঝানোর কিছু নেই, এই দুটো পয়েন্টই খুব সোজা। পরবর্তী দাগে আসছি আমি। ক্রমবর্ধমান জনসংখ্যা দুটো কুফল উল্লেখ করতে বলেছে। প্রথম কুফলটা আমি দিয়েছি, মিষ্টি জলের অভাব ও ভূগর্ভস্থ জলস্তরের অবনমন। কি বলছে? জনসংখ্যার বিপুল চাহিদা মেটাতে প্রতিদিন ভূগর্ভস্থ জলে অতিরিক্ত পরিমাণ উত্তোলন করা হচ্ছে। এর ফলে ভূগর্ভস্থ জল দ্রুত নিচে নেমে যাচ্ছে এবং পানীয় সেচের জন্য মিষ্টি জলের চরম সংকট দেখা দিচ্ছে। আরেকটা পয়েন্ট কি বলা হয়েছে? জৈব বৈচিত্র্যের বিনাশ ও গ্লোবাল ওয়ার্মিং। বাড়তি মানুষের বসতি ও শিল্পায়নের জন্য প্রয়োজনে বনভূমি উজাড় করা হচ্ছে। এর ফলে বন্যপ্রাণী বাসস্থান নষ্ট হয়ে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে এবং বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে গিয়ে গ্লোবাল ওয়ার্মিংটা ত্বরান্বিত হচ্ছে। আচ্ছা, এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, কোনো স্থানকে জীববৈচিত্র্যের হটস্পট হিসাবে চিহ্নিত করা শর্ত। এই প্রশ্নটা কিন্তু আমি প্রচুর কোশ্চেন সেটে পেয়েছি। তার মানে এই প্রশ্নটা মাধ্যমিকে আসার সম্ভাবনা 99% হয়ে যাচ্ছে তোমাদের জন্য। প্রথম প্রশ্নটা কি বলছে? প্রশ্নটাকে কি বলছে যে হটস্পটের শর্ত। হটস্পটের শর্ত 4টে ক্রাইটেরিয়া আছে। কি আছে? প্রথমটা, যে অঞ্চলটিকে জীবকুলের সংখ্যাধিক্য থাকতে হবে। বেশিরভাগ উদ্ভিদ ও প্রাণী আঞ্চলিক এবং বিপন্ন জীবের সংখ্যা বেশি হতে হবে। অঞ্চলে প্রতি প্রজাতির অধিক সংবেদনশীল হতে হবে, আর জিনগত বৈশিষ্ট্য অধিক সংখ্যায় থাকবে। এই 4টি পয়েন্ট কিন্তু লিখলেই যথেষ্ট। এটা সাঁতরা পাবলিকেশনের পুরানো বই থেকে নেওয়া, টেক্সট বুক অবশ্যই এটা। জেএফএম এর গুরুত্ব বিবৃত করো। এই যে জেএফএম এর গুরুত্ব 2 মার্কস চেয়েছে, আমি এটা তোমাদের পুরো 3 মার্কসের মতো করে লিখে দিয়েছি। তোমরা চাইলে একটু কাটছাঁট করে লিখতে পারো, ওকে? কারণ এটা 3 মার্কসের প্রশ্ন তো, আর 2 মার্কসে দিয়েছে, সুতরাং একটু আমি বড় করেই রেখেছি, যেন তোমাদের 2 মার্কস বললেও যেন 3 মার্কসটা মতো হয়ে যায়। চলো পরবর্তী প্রশ্ন আমি আসছি। পরবর্তী প্রশ্ন এবারে আমাদের শুরু হয়ে যাচ্ছে বিভাগ ঘয়ের প্রশ্ন উত্তরগুলো। এখানে তোমাদের হচ্ছে একটা আদর্শ নিউরনের চিত্র আঁকতে বলেছে। দেখো, এটা আড়ে করে দিয়েছি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে দাও। এটা তোমাদের টেক্সট বুকের থেকে ভালো করে দেওয়া রয়েছে, ওকে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি বলছে? এর পরবর্তী প্রশ্ন বলছে যে আদর্শ ক্রোমোজোমের চিত্র আঁকতে বলেছে। আমি একদম খুব সুন্দর করে ক্রোমোজোমের সরল বাহ্যিক চিত্রটা গঠন করে দিয়েছি। পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন বলছে বায়ুপরাগী ও জলপরাগী ফুলের বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করতে বলেছে। বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য কী কী? বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য কী? ফুলগুলো সাধারণত আকারে ক্ষুদ্র, বর্ণহীন ও গন্ধহীন হয়। এরা পরাগরেণু হালকা ও মসৃণ হওয়ায় বাতাসের সাহায্যে সহজেই দূরে ভেসে যেতে পারে। গর্ভমুণ্ড স্থানান্তর পক্ষল বা রোমশ এবং আঠালো হয়, যাতে ভাসমান পরাগরেণু খুব সহজে আটকে যায়। উদাহরণ কি? ধান, গম, ভুট্টা। ও পরবর্তী পয়েন্টটা কি বলছে যে জলপরাগী ফুলের বৈশিষ্ট্যগুলো কি কি হতে হবে? জলপরাগী ফুলের বৈশিষ্ট্য, এর ফুলগুলো আকারে ক্ষুদ্র এবং এদের কোনো আকর্ষণীয় বর্ণ ও গন্ধ থাকবে না। পরাগরেণুগুলো হালকা এবং জলের উপরে ভাসতে পারে। পরাগরেণুগুলির ওপর মোম জাতীয় আস্তরণ থাকে, যা তাদের জলের পচে যাওয়া থেকে রক্ষা করবে। উদাহরণ পাতা ঝিঝি, পাতা শ্যাওলা। ওর সঙ্গে ছিল যে যনুক্রমটা কি? যনুক্রমটা কি? এখানে দেখো যনুক্রম কাকে বলে, সংজ্ঞাটা কি বলছে? বলছে যে জীবের জীবনচক্রে রেণুধর যনু এবং লিঙ্গধর যনুর পর্যায়ক্রমিক আবর্তনকেই আমাদের যনুক্রম বলবো আমরা।
মূল ধারণাটা চাইলে তোমরা এর সঙ্গে অ্যাড করে দিতে পারো। পরবর্তী প্রশ্ন আমি আসছি। পরবর্তী প্রশ্ন বলছে যে মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ দশায় বৈশিষ্ট্যগুলোকে লিপিবদ্ধ করতে বলেছে, মাইটোসিস কোষ বিভাজনে তাৎপর্য লিখতে বলেছে। মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ দশার বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করতে বলেছে। প্রথম পয়েন্টটা কি? ক্রোমাটিন জালিকার ঘনীভবন। নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে বিয়োজনের ফলে ক্রোমাটিন জালিকাগুলো কুণ্ডলীকৃত হয় এবং ঘনীভূত হয়ে নির্দিষ্ট সংখ্যক স্পষ্ট ক্রোমোজোম গঠন করে। দ্বিতীয় পয়েন্ট কি? ক্রোমাটিড গঠন। প্রতিটি ক্রোমোজোম লম্বভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে, যা সেন্ট্রোমিয়ারের অঞ্চলে যুক্ত থাকে। 3 নম্বর পয়েন্ট কি? নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটবে। এই দশায় শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। তারপরের পয়েন্ট কি বলছে? বলছে যে বেম গঠন। প্রাণীকোষে সেন্ট্রিওল দুটি মেরুর দিকে অগ্রসর হয় এবং অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়ে বেম গঠন করে, আর উদ্ভিদ কোষে মাইক্রোটিউবুল থেকে বেমটা গঠিত হবে। ওর সঙ্গে 2 মার্কসের প্রশ্নটা ছিল যে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্যটা। মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য, প্রথম পয়েন্ট, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় হ্যাপ্লয়েড, যার ফলে নিষেকের পর অপত্য জীবের পুনরায় ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক বা নির্দিষ্ট থাকে। প্রকরণ বা পরিব্যক্তির সৃষ্টি। এই বিভাজনের সময় কসিং ওভার ঘটার ফলে জিনের বিনিময় হয়। এর ফলে অপত্য জীবের নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়, যা বিবর্তনে ও অভিযোজনে সাহায্য করে। 4.3 কি প্রশ্ন বলছে? বলছে যে শঙ্করায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্য কারণগুলো লিখতে বলেছে আর অসম্পূর্ণ প্রকটতা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিতে বলেছে। আচ্ছা, মেন্ডেলের সাফল্যের কারণ। মেন্ডেল শঙ্করায়ন পরীক্ষাকালে কেবল একজোড়া কিংবা দুজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছিলেন বলে পরীক্ষাগুলো সহজ সম্পন্ন হয়েছিল। দ্বিতীয় পয়েন্ট কি? মেন্ডেলের প্রতিটি পরীক্ষালব্ধ ফলাফল অন্ততপক্ষে 3টি বংশানুক্রম পর্যন্ত লিপিবদ্ধ করেছিলেন, ফলে সব ক্ষেত্রে অনুপাতের ভিত্তি সূত্র নির্ণয় করা সম্ভব হয়েছিল। তারপরের পয়েন্ট বলছে যে মেন্ডেল শঙ্করায়ন পরীক্ষার জন্য প্রাথমিকভাবে যেসব উদ্ভিদগুলো নির্বাচন করেছিল সবগুলো বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। আর 4 নম্বর পয়েন্ট বলছে অধিক সংখ্যক অপত্যের বিশ্লেষণ ও শঙ্করায়ন পদ্ধতিতে শ্রেষ্ঠ অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে মেন্ডেল তার মতবাদটাকে প্রতিষ্ঠা করেছিল। ওর সঙ্গে প্রশ্নটা ছিল যে অসম্পূর্ণ প্রকটতাটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। এটা আর কিছুই না, সন্ধ্যামালতী ফুল। এই সন্ধ্যামালতী ফুলের মাধ্যমে বোঝানো রয়েছে। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে? থ্যালাসেমিয়া রোগের উপসর্গ ও কারণটাকে লিপিবদ্ধ করতে বলেছে। একজন স্বাভাবিক পুরুষের সঙ্গে একজন হিমোফিলিক বাহক মহিলার বিবাহে কত শতাংশ হিমোফিলিয়া আক্রান্ত শিশুর জন্ম নেবে সেটাকে আমাকে চেক করতে বলেছে। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগের কারণ ও উপসর্গ। থ্যালাসেমিয়া রোগের কারণ এটা তোমাদের টেক্সট বুকেও রয়েছে, সেটাও দেখতে পারো, অথবা দেখো কি বলছে। থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তাল্পতাজনিত রোগ। এটি মূলত হিমোগ্লোবিন তৈরির জন্য দায়ী জিনের ত্রুটির কারণে ঘটে। জিনের এই ত্রুটির ফলে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন চেন বা আলফা বা বিটা উৎপাদন ব্যাহত হয়। এই কারণেই হচ্ছে থ্যালাসেমিয়া রোগটা হয়। থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলো দেখো। প্রথম পয়েন্ট কি বলছে? তীব্র রক্তাল্পতা। হিমোগ্লোবিনের অভাবের ফলে রোগীর রক্তাল্পতা ভোগে এবং শরীরে ফ্যাকাশে হয়ে যায়। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা দেখো। দ্বিতীয় পয়েন্ট বলছে যে অস্থির বিকৃতি। অস্থিমজ্জা ও অতিরিক্ত রক্ত তৈরির চেষ্টা করার ফলে হাড়ের গঠন অস্বাভাবিক হয়ে যায়, ফলে মুখের হাড়ের বিকৃতি ঘটে। তারপরের পয়েন্ট বলছে যে যকৃত প্লীহার বৃদ্ধি। প্লীহা অতিরিক্ত লোহিত রক্তকণিকা ধ্বংস করার ফলে প্লীহা ও যকৃত আকারে বড় হয়ে যায়। 4 নম্বর পয়েন্ট লৌহ সঞ্চয়। বারবার রক্ত পরিবর্তনের ফলে হৃৎপিণ্ড ও অন্তঃক্ষরা গ্রন্থিতে অতিরিক্ত আয়রন বা লোহা জমে অঙ্গের ক্ষতি ঘটে। আচ্ছা, ওর সঙ্গে যে প্রশ্নটা ছিল যে একজন স্বাভাবিক পুরুষের সঙ্গে একজন হিমোফিলিক বাহক মহিলার, ওকে, হিমোফিলিক বাহক মহিলার যদি ক্রস ঘটানো হয় কী কী ঘটছে দেখো। স্বাভাবিক জিনটাকে এক্স এর মাথায় বড় হাতের এইচ আর হিমোফিলিকটাকে এক্স এর মাথায় ছোট হাতের এইচ, তাহলে স্বাভাবিক পুরুষ হবে এক্স এর মাথায় বড় হাতের এইচ ওয়াই, আর হিমোফিলিক বাহক, তাহলে বাহক যখন শুধুমাত্র একটা জিন থাকবে, এদের ক্রস ঘটানো হলো, তাহলে আক্রান্ত পুত্র পাবো আমরা, স্বাভাবিক পুত্র পাবো, বাহক কন্যা পাবো, আর কি স্বাভাবিক কন্যা পাবো। আর আমার প্রশ্নে কি জানতে চেয়েছিল? আমার প্রশ্নে জানতে চেয়েছিল যে
হিমোফিলিক আক্রান্ত শিশু জন্ম নেবে কত শতাংশ? এখানে দেখো তাহলে 4 জনের মধ্যে 1 জন জন্ম নিয়েছে, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 25%। উত্তর কি হয়ে যাবে? 25%। মিলার ও উরের পরীক্ষায় কী কী সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সেটা লিখতে বলছে, আর সমবৃত্ত অঙ্গ বলতে কী বোঝো সেটা লিখতে বলছে। এটা 3+2 মার্কের প্রশ্ন। আচ্ছা, মিলার ও উরের পরীক্ষায় কী কী সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল সেটা দেখো। অজৈব থেকে জৈব যৌগের উৎপত্তি হয়েছিল, রাসায়নিক বিবর্তনের হচ্ছে সমর্থন, আর আরেকটা হচ্ছে ওপারিনো হ্যালডেনের মতবাদ সেটাও প্রতিষ্ঠা করছে, যেটা হট ডায়ালুট সুপ নামে পরিচিত। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলছে, ওর সঙ্গেই থাকা প্রশ্নটা, যে সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে সেটা লিখতে বলেছে। আমি পুরোটা সাজিয়ে দিয়েছি, তোমাদের প্রয়োজন মতো তোমরা করবে, যেহেতু 2 মার্কস, শুধু কাকে বলে লিখলে তো হয় না, ওর বৈশিষ্ট্য উদাহরণ সমস্তটা দিয়েছি। দেখো, জীবদেহে যেসব অঙ্গের উৎপত্তি এবং গঠনগত আলাদা সত্ত্বেও তারা একই ধরনের কাজ করার জন্য অভিযোজিত হয়েছে তাদের সমবৃত্তীয় অঙ্গ বলবো। বৈশিষ্ট্য কি বলছে, এদের ভ্রূণতাত্ত্বিক উৎপত্তি ভিন্ন ভিন্ন, এরা অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। উদাহরণ কি দিয়েছি আমি? উদাহরণ দিয়েছি পাখির ডানা এবং পতঙ্গের ডানা। ওকে, আর উভয়ের কাজ ও কি, ওরা আর কিছুই নয়। ওর অথবা প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। কি বলছে বাবা? বলছে যে অভিসারী আর অপসারী বিবর্তনটা ব্যাখ্যা করতে বলছে অ্যাকচুয়ালি, উদাহরণ সহকারে। অপসারী বিবর্তন দেখো, বলছে যখন একই পুরুষের থেকে উৎপন্ন জীবসমূহ ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার কারণে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য লাভ করে তখন তাকে অপসারী বিবর্তন বলে। এটি সমস্ত অঙ্গের প্রকাশ পাবে। উদাহরণ, মানুষের হাত, তিমির ফ্লিপার এবং পাখির ডানা। এদের মৌলিক গঠনগত এক হলেও কাজের প্রয়োজনে এগুলো কি আলাদা। আর একটা কি অপসারী বিবর্তন? অপসারী বিবর্তন কি বলছে, ভিন্ন ভিন্ন পূর্বপুরুষ থেকে উৎপন্ন জীবসমূহ একই পরিবেশে বসবাসের কারণে যখন একই রকমের কার্যকরী বৈশিষ্ট্য অর্জন করে তখন তাকে অভিসারী বিবর্তন বলে। এটি সমবৃত্তীয় অঙ্গের প্রকাশ পায়। উদাহরণ কি, পতঙ্গের ডানা আর পাখির ডানা। এদের উৎপত্তি আলাদা হলেও উভয়ের কাজ কি, ওরা আর কিছুই নয়। ওর সঙ্গে থাকা প্রশ্ন, সুন্দরী গাছের লবণ সহন ক্ষমতা অর্জনের অভিযোজন। অভিযোজনগুলো কি কি ঘটেছে? লবণ গ্রন্থির উপস্থিতি, সুন্দরী গাছের পাতায় বিশেষ লবণ গ্রন্থি থাকে যার মাধ্যমে গাছ তার দেহের অতিরিক্ত লবণকে রেচন প্রক্রিয়ার মাধ্যমে বাইরে বার করে দেয়। পত্রমোচন ও বাকল মোচন, দেখো এরা শরীরের অতিরিক্ত লবণ পাতায় ও ছালে জমা রাখে এবং নির্দিষ্ট সময় সেই পাতা বা ছাল ঝরিয়ে দিয়ে অতিরিক্ত লবণের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পায়। শ্বাসমূল, লবণাক্ত মাটিতে অক্সিজেন কম থাকায় এরা মূলের শাখা ও মাটির ওপরে পাঠিয়ে দেয়, যেটাকে শ্বাসমূল বলছি আমরা, যা বায়ুমণ্ডল থেকে সরাসরি অক্সিজেন গ্রহণে সাহায্য করে। 4.5-এ কি বলছে, যে নাইট্রোজেন চক্রটা শব্দ ছকের মাধ্যমে লিখতে বলছে। আর ইউটিফিকেশন বলতে কি বোঝো? নাইট্রোজেন চক্রটা শব্দ ছকের মাধ্যমে, এটা আমি সাঁতরা পাবলিকেশনের বই থেকে নিয়েছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আর ইউটিফিকেশনটা দেখো, ইউটিফিকেশন কাকে বলে, ওর সঙ্গে 2 নম্বরে দিয়েছে, তাহলে শুধু কাকে বলে লিখলে তো হবে না, ওর সঙ্গে থাকা প্রভাবটাও আমি কিন্তু জুড়ে দিয়েছি। কাকে বলে কি বলছে, কৃষিকাজে ব্যবহৃত অতিরিক্ত লবণ রাসায়নিক সার, ফসফেট আর নাইট্রেট সমৃদ্ধ ডিটারজেন্ট, ধোয়া জল জলাশয়ে মিশলে জলের পুষ্টি উপাদান অস্বাভাবিকভাবে বেড়ে যায়, এর ফলে শৈবালের আধিক্য বৃদ্ধি পায়, যাকে ইউটিফিকেশন বলে। প্রভাব কি বলছে, জলাশয়ে শৈবাল ব্লুম তৈরি হয় যা জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বা হচ্ছে বিওডিটাকে কমিয়ে দেয়। দেখো ওর সঙ্গে দ্বিতীয় পয়েন্টটা কি বলছি, দ্বিতীয় পয়েন্টে বলছি অক্সিজেনের অভাবে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু ঘটে এবং জলাশয়টি ধীরে ধীরে বুঝে গিয়ে পচা ডোবায় পরিণত হয়। ওর অথবার প্রশ্নটা বলছে যে এক্স-সিটু সংরক্ষণের প্রকল্পগুলি উদাহরণ সাহায্যে বুঝিয়ে দিতে বলছে, হাঁপানি আর ব্রঙ্কাইটিস রোগের কারণগুলি উল্লেখ করতে বলছে। দেখো এক্স-সিটু সংরক্ষণ কাকে বলে, এটা একদম অপ্রয়োজনীয়, তোমরা চাইলে লিখতে পারো নাও পারো, আমি দিয়েছি। দেখো উদাহরণের সাহায্যে প্রথম পয়েন্ট দিয়েছি চিড়িয়াখানা, বিলুপ্ত প্রায় বা সংকটাপন্ন প্রাণীদের কৃত্রিম ঘেরাটোপে বৈজ্ঞানিক পদ্ধতিতে লালন পালন করা হয়। উদাহরণ হচ্ছে কি, আলিপুরের চিড়িয়াখানা। বটানিক্যাল গার্ডেনে কি হয়, দুর্লভ এবং বিভিন্ন প্রজাতিক প্রাকৃতিক পরিবেশের বাইরে চাষ এবং সংরক্ষণ করা, যেমন শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বসুর জাতীয় ভারতীয় উদ্ভিদ উদ্যান। ক্রায় সংরক্ষণ অতি নিম্ন তাপমাত্রায় তরল
তরল নাইট্রোজেনে উদ্ভিদ বা প্রাণীর গ্যামেট, বীজ বা ভ্রূণকে দীর্ঘকাল সংরক্ষণ করা হয়। বীজ ব্যাংক ভবিষ্যতে ব্যবহারের জন্য বিভিন্ন বিরল উদ্ভিদের বীজকে নিয়ন্ত্রিত পরিবেশে সংরক্ষণ করা হয়। এবারে হচ্ছে আমি কি হাঁপানির কারণটা দেখব, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা। হাঁপানির কারণে প্রথমে হচ্ছে অ্যালার্জেন। অ্যালার্জেন মানে ধূলিকণা, ফলের পরাগরেণু, ফুলের পরাগরেণু, পোষা প্রাণীর লোম, ছত্রাকজনিত অ্যালার্জি থেকে শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি হবে। দূষণ, বায়ুমণ্ডলে থাকা ধোঁয়া, কলকারখানা, রাসায়নিক গ্যাস ও ধূমপান হাঁপানি ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়। ব্রঙ্কাইটিসের কারণ প্রথম পয়েন্ট দেখো, সংক্রমণ। ব্রঙ্কাইটিসের সংক্রমণ কিসের সংক্রমণ? ব্রঙ্কাইটিসের সংক্রমণ হচ্ছে মূলত ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ক্রমনালী বা ব্রঙ্কাইটিসে মিউকাস পর্দা প্রদাহ তৈরি করে। পরিবেশগত প্রভাব, দীর্ঘকাল ধরে কয়লার ধোঁয়া, ধুলোবালি, সালফার ডাই অক্সাইডের সংস্পর্শে থাকলে ফুসফুসে এই সমস্যা দেখা দেয়। 4.6 প্রশ্নটা কি বলছে দেখো, এটাও বেশ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। এইরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার চান্সেস, হাই চান্সেস। জীববৈচিত্র্য হটস্পট হিসাবে পশ্চিমঘাট অঞ্চল, শ্রীলঙ্কা, পূর্ব হিমালয় অবস্থান ও এন্ডেমিক প্রজাতি সম্পর্কে লিখতে বলছে। পূর্ব হিমালয় দেখো অবস্থান কোথায়? উত্তর পূর্ব ভারতের সিকিম, অরুণাচল প্রদেশ সংলগ্ন নেপাল ও ভুটানের পার্বত্য অঞ্চল। এন্ডেমিক প্রজাতি কি? রেড পান্ডা, হিমালয়ান স্যালমান্ডার আর গোল্ডেন লেঙ্গুর, এইগুলো হচ্ছে ওখানকার এন্ডেমিক প্রজাতি। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কার দেখো কোথায় রয়েছে? এটা রয়েছে ভারতের পশ্চিম উপকূল বরাবর, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং হচ্ছে প্রতিবেশী রাজ্য শ্রীলঙ্কা। এন্ডেমিকের মধ্যে কি হচ্ছে? লায়ন টেইলড ম্যাকাক, নীলগিরির তহর, বিভিন্ন প্রজাতি বিরল, উভচর। এবার ওর সঙ্গে থাকা দ্বিতীয় প্রশ্নটা কি বলছে? ওষুধ প্রস্তুতিতে জীববৈচিত্র্যের গুরুত্ব। দেখো মানুষের জীবনদায়ী ওষুধগুলো হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীববৈচিত্র্যের ওপর নির্ভরশীল। এর গুরুত্বগুলো হচ্ছে, প্রথম হচ্ছে উদ্ভিদজাত উৎস। দেখো সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া রেসারপিন যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে। সিংকনা গাছের ছাল থেকে কুইনাইন, ম্যালেরিয়ার অব্যর্থ ওষুধ। তারপরে নয়নতারা থেকে ভিনক্রিস্টিন আর ভিনব্লাস্টিন, যেটা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। আর একটা পয়েন্ট কি বলছে? অণুজীব ও ছত্রাক। অণুজীব বা ছত্রাকের মধ্যে পড়ছে পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক তৈরি হয়, যা বিভিন্ন সংক্রামক ব্যাধি সারাতে ব্যবহৃত হয়। ওর অথবা প্রশ্নটা আজকের হচ্ছে আমাদের একেবারে শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো লিপিবদ্ধ করতে বলেছে। মানব দেহের ওপর শব্দ দূষণের প্রভাবগুলো আলোচনা করতে বলেছে। সুন্দরবনের প্রথম পয়েন্টে রেখেছে সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি ও দ্বীপ নিমজ্জন। পরের পয়েন্ট রেখেছে লবণাক্ততা বৃদ্ধি। আর 3 নম্বর পয়েন্ট রেখেছে ম্যানগ্রোভ অরণ্যের ধ্বংস ও চোরাশিকা। এটা তোমাদের টেক্সট বুকে রয়েছে, আর আমি পড়ে দিলাম না, আশা করছি বুঝতে পারছো। পরবর্তী পয়েন্টটা বলছে যে মানব দেহের ওপর হচ্ছে পরিবেশ দূষণের প্রভাব জানতে চেয়েছে। প্রথম হচ্ছে শ্রবণেন্দ্রিয়র ক্ষতি আর শারীরিক সমস্যা। এই দুটো পয়েন্ট লিখলেই কিন্তু যথেষ্ট হবে। আধা ঘন্টা হয়ে গিয়েছে তোমাদের এই ভিডিওটা হতে হতে। তোমরা এখনও পর্যন্ত যদি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। ভিডিওটা অবশ্যই আশা করছি যারা এতক্ষণ ধরে দেখছো ভালো অবশ্যই লেগেছে। তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কোন পৃষ্ঠাটা আগে লাগবে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি সেই পৃষ্ঠাটা তোমাদের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তাহলে আজকের আমি এখানেই রাখছি। মাই ডিয়ার স্টুডেন্ট, গুড বাই। আবার পরের দিন দেখা হচ্ছে তোমাদের সাথে ভৌত বিজ্ঞানের পৃষ্ঠা নিয়ে। চলো।